স্বাগতম আমাদের এই নতুন চ্যানেল রাত্রি বৈঠকে। এটি আমাদের চ্যানেলের প্রথম নিজস্ব গল্প। রাত যত গভীর হয় মানুষের যুক্তি ততই দুর্বল হয়, আর তখনই জন্ম নেয় এই ধরনের গল্প। কিছু গল্প চিৎকার করে না, ধীরে ধীরে মনের ভিতরে ঢুকে পড়ে। আপনাদের সকলের কাছে হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল, কারণ গল্প শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। চলুন শুরু করি আজকের গল্প, বিক্রমগড়। শালিনী মারা যাওয়ার পর আমি আর আমার মেয়ে ঋতু গ্রাম ছেড়ে সাউথ কলকাতা শহরে শিফট করেছি। অফিসের একঘেয়েমি কাজ করে যখন ঘরে আসি, তখন আমার মেয়েকে দেখে যে কী শান্তি, সেটা একজন বাবা ছাড়া আর কেই বা বুঝবে। সারাদিনের পরিশ্রমের পর যে ধকল, সেটা মেয়ের মুখ দেখলে যেন কোথাও উবে যায়। কিছুদিন হলো শীতটাও একটু বেড়েছে না? ডিসেম্বর মাস বলে কথা। কাল আমার মেয়ের জন্মদিন, সে 10-এ পড়বে। সেই উপলক্ষে ঋতু ঘুরতে যাওয়ার আবদার করেছে। অগত্যা তাই ঠিক করা হলো। আমরা 4 জন, আমি, আমার মেয়ে ঋতু, অর্জুন ও মায়া, আমার 2 অফিস কলিগ মিলে সিমলা ঘুরতে যাওয়া ঠিক হলো। আর ঠিক সেই মতন আমি কাল রাত 9:55 হাওড়া নেতাজি এক্সপ্রেস ট্রেন আমাদের 4 জনের জন্য বুক করে নিলাম। কিন্তু সেই যাত্রায় আমাদের সাথে এক এমন অদ্ভুত অনুভূতি হয়েছে, যেটা হয়তো কখনোই আমরা ভুলতে পারবো না। আর ঠিক সেটা নিয়েই আজকের আমাদের এই বিশেষ নিবেদন। আজ সকাল থেকে দিনটা ভালোই কাটছিল। অফিসের ছুটিও পেয়ে গেছি 4 দিনের। আর মায়া আর অর্জুন ফোন করে বলল যে অর্জুনের এসইউভি গাড়িটা নিয়ে আমাদেরকে ঠিক 4:30-এর সময় ঘর থেকে পিক আপ করতে আসবে। অর্জুন আর মায়া ঠিক 4:30-এর সময় আমাদেরকে নিতে এলো। আমরা 3 জন ব্যাগগুলোকে হাতে হাতে গাড়ির পেছনে রেখে গাড়ি স্টার্ট দিলাম। আর 40 মিনিট বাকি, না পৌঁছালে ট্রেনটা মিস করব নাকি? হ্যাঁ, সে ঠিক আছে, রাতের ট্রেন এমনিতেও একটু লেট হয়। শীতকালের কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ি চালানোটা একটু কঠিনই হয়ে যাচ্ছিল আমার জন্য। তাই আমরাও সময়ের থেকে একটুখানি পিছিয়েই পড়েছিলাম। আমাদের গাড়ি এখন হাওড়ার পথে। বিক্রমগড় আসতে না আসতেই হঠাৎ করে আমার মেয়ে ঋতুর কাশি শুরু হলো। আর এই কাশি আস্তে আস্তে গোঙানিতে পরিবর্তন হওয়াতে অর্জুন বলল, আরে, ও ঠিক আছে তো? হ্যাঁ রে ঋতু, একটু জল খাবি? অর্জুন, একটু দেখ তো মেয়েটার শরীর ঠিক আছে কিনা। আর অর্জুন ঠিক সেই সময় ঋতুর গায়ে হাত দিয়ে অবাক হয়ে বলল। হ্যাঁ রে, ঋতুর গায়ে তো খুব জ্বর। আর ঠিক সেই সময় আমাদের গাড়ি বিক্রমগড়ের পথ ধরেছে। আর তখনই আমার নজরে পড়ল টিম টিম করে জ্বলতে থাকা একটা সাইনবোর্ডের দিকে, যেখানে বড় বড় বাংলা হরফে লেখা আছে চিকিৎসালয়। আর ঠিক তক্ষুনি অর্জুনের দিকে আমি তাকিয়ে বললাম, কিরে অর্জুন, দেখ চিকিৎসালয়টা মনে হয় খোলা আছে। ঋতুকে একবার 10 মিনিটের জন্য দেখিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না, শিগগিরই চ। আর অর্জুনের এই বলাতে আমি হসপিটালের সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিলাম। আর ছুটতে আমি আমার মেয়ে ঋতুকে কোলে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। কিন্তু আমার কিছু বলার আগেই ডাক্তার যেন অদ্ভুতভাবে হাত বাড়িয়ে বলল, বাচ্চাটাকে আমার কাছে দিন। অর্জুন শোন, কেমন একটা অদ্ভুত লাগছে না? দেখ কেমন ভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। আরে, আমারও কেমন অদ্ভুত লাগছে মানুষগুলোকে। আর নার্সগুলো ওটা কি ভাষায় কথা বলছে, বুঝতে পারছিস? না রে, আমিও ঠিক বুঝতে পারছি না। হঠাৎ অর্জুন আর মায়ার কথা আমার কানে যাওয়াতে আমি শুনে বললাম, না রে, তেমন কিছুই না। আমরা শহরের মানুষ, হঠাৎ করে দেখেছে, তাই এমন একটু রিয়্যাক্ট করছে হয়তো। আর তুই অর্জুন এত ভাবছিস কেন? ওরা গ্রামের মানুষ, হতে পারে ওদের ভাষাই এরকম। সেই সময় দরজা খোলার শব্দ পেলাম আর দেখলাম ডাক্তারবাবু ঋতুকে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। হয়ে গেছে, নিয়ে যান। ডাক্তারবাবু অদ্ভুতভাবে আমাদের এই কথাটা বলে রাস্তায় যাই শুনুন, গাড়ি থামাবেন না। নিঃশব্দ পায়ে হেঁটে এগিয়ে চলে গেলেন। আর সেই সময় হঠাৎ করে হসপিটালের ভেতরে চলা সেই সিলিং ফ্যান একটা বিচ্ছিরি শব্দ করে বন্ধ হয়ে চারিদিকটা কেমন একটা নিস্তব্ধতা ছড়িয়ে দিল।
আমি ঋতুকে গাড়ির পেছনের সিটে শুইয়ে মাথায় একটা আলতো ছোঁয়া দিয়ে আবার গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি এবার আমাদের গতি ধরল। এরপর হঠাৎ মায়া বলে উঠল, ব্যাস বাবা, এবার স্টেশনে পৌঁছালেই সব ঠিক। উফ, আর না, আর রাতের ট্রাভেল নয়। অর্জুন গাড়ির সিটের পেছনের দিকে তাকিয়ে বলল, ঋতু শান্তিতে ঘুমাচ্ছে, যা ধকল গেছে থাক ঘুমাক। ইতিমধ্যে আমরা স্টেশনের বিকৃত অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম। বুঝলাম আমরা স্টেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। শেষমেশ স্টেশনে পৌঁছে আমি গাড়িটা পার্ক করলাম। পার্ক করে পেছনের দিকে তাকিয়ে অর্জুনকে বললাম, অর্জুন, ঋতু ঘুমিয়ে পড়েছে, হয়তো একটু ডেকে দে তো। অর্জুন পেছনে ঘুরে ঋতুকে ডাকতে গিয়ে হঠাৎ থেমে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, কিরে কবির, ঋতু কোথায়? পিছনের সিট তো পুরো ফাঁকা। আমি ওদের দিকে তাকিয়ে ভয় পেয়ে বললাম, মানে কি বলছিসটা কি? পেছনের সিট ফাঁকা মানে? ঋতু কই? আমি তো নিজেই ঋতুকে পেছনের সিটে ঘুম পাড়িয়েছিলাম। কিরে, আমার খুব ভয় হচ্ছে। ঋতু তো এক্ষুনি এখানেই ছিল। হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। একটা জল জ্যান্ত মেয়ে ঘুমাতে ঘুমাতে উবে গেল নাকি? আমি তো নিজেও তাকে ঘুমাতে দেখেছি। মায়া আর সময় নষ্ট না করে আমাদের দিকে তাকিয়ে বলে উঠল, এক্ষুনি পুলিশ স্টেশনে চল, সময় নষ্ট করে লাভ নেই। আমরা কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছালাম। তিনজন হাঁপাতে হাঁপাতে থানার ভেতরে ঢুকলাম। থানার সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে আমাদের সাথে হওয়া সর্বস্ব ঘটনা শোনালাম। উনি আমাদের বসতে বলে বললেন যে আমি গিয়ে বড়বাবুকে ডেকে নিয়ে আসছি। স্যার স্যার স্টেশনে গাড়ি থামানোর ঋতু পর আমাদের ঋতু সাথে ছিল, ডুবে তারপরে গেছে। খুঁজে পাচ্ছি খুঁজেই না। দাঁড়ান, কি হচ্ছেটা কি? আপনারা একটু শান্ত হন। যে কোনো একজন আমাকে বলুন কি হয়েছে। এই বলে বড়বাবু আমাদের তিনজনের দিকে একটি জলের বোতল বাড়িয়ে দিলেন। এই নিন, একটু জল খান আপনারা। নমস্কার, আমি ইন্সপেক্টর রাঘব ঘোষ। আপনাদেরকে কি সাহায্য করতে পারি এবার আমাকে যে কোনো একজন বলুন। আমি শুরু থেকে শেষ অবধি পুরো ঘটনাটাই ইন্সপেক্টর রাঘবকে বললাম। উনি পুরো ঘটনাটা শুনে চিন্তিত স্বরে বললেন, আপনাদের সাথেও? ইন্সপেক্টর বাবু এই বলে তাড়াহুড়ো করে নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালেন। আর ঠিক সেই সময় অর্জুন বলে উঠল। কি হয়েছে স্যার, একটু বলবেন আমাদের? এরপর ইন্সপেক্টর রাঘব অর্জুনকে ধমক দিয়ে বললেন, এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন আমার সাথে। বাকি কথা নয়, পরে হবে। এই বলে আমরা আমাদের গাড়ি স্টার্ট দিলাম। আমরা পুলিশ স্টেশন থেকে অনেকক্ষণ রওনা দিয়েছি, কিন্তু রাস্তা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এখানে ভয় পাওয়ার কারণ এটাই, আমরা যখন গ্রাম থেকে স্টেশনে গেলাম তখন কিন্তু এত সময় লাগেনি। আর হঠাৎ যেন চারিপাশে কুয়াশা ঘন হয়ে উঠেছে। অর্জুন অস্থির হয়ে বলল, কিরে, এত সময় লাগছে কেন? রাস্তা হারালি নাকি? অর্জুনের কথা শেষ হতে না হতে আমি দেখতে পেলাম পুলিশ গাড়ি দাঁড় করালো ঠিক ওই হাসপাতালটার সামনে। আমিও আমার গাড়ির ব্রেক কষলাম। গাড়ি থেকে নেমেই আমরা তিনজন অবাক হয়ে পরস্পরের দিকে তাকিয়েছিলাম। আমি জানি যেটা আমি ভাবছি সেই কথাটাই হয়তো বাকি দুজনও ভাবছে। এক্ষুনি যেখানে আমরা জনবসতি দেখেছি, চিকিৎসালয় দেখেছি, রাস্তায় টিম করে জ্বলা ল্যাম্পপোস্টের সেই আলো দেখেছি, সেখানে এখন জনমানবহীন পরিত্যক্ত গ্রাম। এটা কি করে সম্ভব? এটাই ভাবতে ভাবতে হঠাৎ ইন্সপেক্টর রাঘব বলে উঠলেন, চলুন মিস্টার সেন, যে ঘরটায় মেয়েটাকে নিয়ে গিয়েছিল ওরা, সেটা দেখাবেন, চলুন। আমরা সবাই মিলে সেই চিকিৎসালয়ের দিকে ছুটে গেলাম। দেখলাম ঋতু অজ্ঞান হয়ে মেঝের মধ্যে পড়ে আছে। আমি ছুটতে গিয়ে ঋতুকে কোলে তুলে বাইরে নিয়ে এলাম। নিয়ে এসে তার চোখে মুখে জল দিতে শুরু করলাম। ঠিক কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরল। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, ঋতু, ঋতু কি হয়েছে মা? ঋতু অস্পৃষ্ট ভাষায় বলল, বাবা, উম, মাকে দেখলাম, মা ডেকেছে। ঠিক তখনই অর্জুন অধৈর্য হয়ে ইন্সপেক্টর রাঘবকে প্রশ্ন করেই বসল। প্লিজ স্যার, এবার তো বলুন যে এখানে হচ্ছেটা কি? আগে বলুন, মেয়েটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার,
ঋতু আপাতত একটু বেটার আছে। ইন্সপেক্টর বাবু পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে সেখান থেকে একটা সিগারেট জ্বালিয়ে টান দিতে দিতে তিনি বলতে শুরু করলেন। 9 বছর আগে এখানে একটা কেমিক্যাল ভর্তি মালগাড়ির অ্যাক্সিডেন্ট হয় ঠিক এই গ্রামের মাঝে। এর ফলে গ্রামের বহু মানুষের বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হয়ে ওঠে, মারাও যেতে লাগে। কিন্তু সেই সময় এখানের চিকিৎসালয়ের ডাক্তারগুলো তারা পিছু পা না হেঁটে তারা চিকিৎসা করতে শুরু করে, কিন্তু কোনো ফলাফল হয় না তাতে। আর ঠিক এদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা শিশু ছিল, সে তার বাবার অপেক্ষা করতে করতে প্রাণ হারায়। তাই যখনই এখান থেকে কোনো গাড়ি যাতায়াত করে, সে ঋতুর মতন বাচ্চাদের খেলার সঙ্গী বানিয়ে নিয়ে যায়, আর তারপর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। আপনারা খুব লাকি মিস্টার সেন যে আপনারা ঋতুকে খুঁজে পেয়েছেন, না হলে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেখানে আমরা তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারিনি। কিন্তু একটা কথা বলুন। নিজের কথা শেষ করে ইন্সপেক্টর বাবু বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। কিন্তু ঋতু যে বলল ওর মা, আপনার স্ত্রী তাকে ডেকেছে, আপনি কি কিছু লোকাচ্ছেন মিস্টার সেন? এই কথাটা শুনে যেন আমার দু চোখে আমি জল অনুভব করতে পারলাম, আর সেই জল মুছে নিয়ে বললাম, আমি আর আমার স্ত্রী শালিনী এই গ্রামেরই বাসিন্দা ছিলাম। ঋতুর জন্মের সময় শালিনী মারা যায়, ফলে আমি আর আমার মেয়ে দুজনেই শহরে শিফট করে যাই। চোখের জল মুছে আমি ইন্সপেক্টরের হাত ধরে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আজকে না থাকলে যে কি হতো। না না, এমন বলে আমাদের লজ্জা দেবেন না, এটা আমাদের কর্তব্য। তাহলে আমরা এখন এগোই, আপনারা কিন্তু সাবধানে ফিরবেন। এই বলে ইন্সপেক্টর বাবু গাড়ি স্টার্ট দিলেন। আমরাও তাদের পিছু নিলাম। ঋতু আমাদের গাড়ির ব্যাক সিটে শান্তিতে শুয়ে। ঠিক সেই সময় আমার কি মনে হওয়াতে আমি আমাদের গাড়ির সাইড ভিউ মিরারে আমার চোখটা ফেললাম, আর দেখতে পেলাম একটি নারী মূর্তি দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে, এবং ঠিক তারই পাশে একটি বাচ্চার অবয়ব। একটা মুচকি হাসি দিয়ে আমি গাড়ির স্পিড ধরলাম। কিন্তু হ্যাঁ, এটা বলা বাহুল্য যে সেই দিন আমরা আর ট্রেনটা পাইনি। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে কাছাকাছি একটা হোটেলে থেকে আমরা পরের দিনের ট্রেন ধরে রওনা দেব। আজ শুনলেন বিক্রমগড়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে রাত্রি বৈঠকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।